কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শোনা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচনের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা। সচিবালয়ে অপর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস যে সময় বলেছেন তার থেকে একটি দিনও দেরি হবে না। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অন্তর্বর্তী সরকারের এক বছরে আইন মন্ত্রণালয়ের সংস্কার ও সমসাময়িক প্রসঙ্গে সচিবালয়ে আইন উপদেষ্টার এই সংবাদ সম্মেলনের আয়োজন। কোনোদিন বাংলাদেশের ইতিহাসে এই সমস্ত কাগজপত্র প্রত্যাহার করে 16,000 মামলা এক বছরে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে কিনা। কিছু সংস্কার আমরা করেছি, ধরেন একটু বিনয়ের সাথেই বলি, আমরা সিআরপিসিতে, সিপিসিতে, লিগাল এইড অ্যাক্টে আমরা যে সংস্কারগুলো করেছি, আপনারা একটু আমাদের এখানে যারা আইন বিশেষজ্ঞ আছে ওনাদের সাথে কথা বলে দেখেন যে কাজগুলো আমাদের জন্য কতটা প্রয়োজনীয় ছিল। নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেয়া। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি, আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমাদেরকে সবসময় বলে। এর আগে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছেন সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনো আছি, এইটার একটা দিন দেরি হবে না। আগামী 5 থেকে 6টা দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই ক্রুশিয়াল টাইম বলেও জানান তিনি। সামনের যে আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। আগামী 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানকে আসা সুযোগকে কাজে লাগিয়ে একজন মায়ের চোখে দেখা সমৃদ্ধ বাংলাদেশ করতে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর শহীদ আবু শহীদ মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে মহিলা দলের আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী নারীদের শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ যেন গড়ে উঠতে না পারে সেজন্য নারী সমাজকে সজাগ থাকতে হবে। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। রাজধানীতে মহিলা দলের আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিটি সংগ্রামে, আন্দোলন সংগ্রামে নারীরাও লড়াই করেছেন, জীবন দিয়েছেন। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 50 লাখ প্রান্তিক পরিবারে নারী প্রধানদের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব। প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। ফ্যাসিবাদ কোনোভাবেই যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারেও সজাগ থাকার আহ্বান জানান বিএনপির শীর্ষ এই নেতা। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার উপরও জোর দেন তারেক রহমান। একটি ইনসাফ ভিত্তিক, গণতান্ত্রিক, নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। আপনারা ঐক্যবদ্ধ থাকুন দেশের জন্য, এই জাতির জন্য। যে দেশের জনসংখ্যার 50% বেশি নারী, সেখানে নারীর সংখ্যা আমরা রিজার্ভ সিটে 50 জনকে দেব, এটা তো কোনো চুক্তির কথা হতে পারে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, যেসব বিষয়গুলো ঐক্যমত্য হবে না সেগুলো বাদ দিয়ে মৌলিক বিষয়গুলো সংস্কার করা উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া হলে জনগণ সুফল পাবে বলেও মন্তব্য করেন তিনি। ইউসুফ আলীর রিপোর্ট। জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চিত্র প্রদর্শনী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন। মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ, প্রতিবাদ, সেগুলি বিক্ষোভ, সেগুলি অগ্নিস্ফুলিঙ্গের মতো কিন্তু 5ই আগস্টের স্বৈরাচারের পতনটাকে নিশ্চিত করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, জনগণকে বোকা বানিয়ে মগের মূল্যকে রাজত্ব করা দেশবাসী মেনে নেবে না। আজকে আপনি শাহবাগের মোড়ে যান, বন্ধ, আপনাকে গাড়ি থেকে হেঁটে হেঁটে আসতে হবে। কখন কোথায় কি হচ্ছে nobody knows, there is no control, কোনো ধরনের কোনো ডিক্লারেশন নাই। অর্থাৎ মগের মুল্লুকের মধ্যে আমরা চলছি। ফেব্রুয়ারির 2য় সপ্তাহের মধ্যে দয়া করে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগটা সৃষ্টি করে দিয়ে ইজ্জত সম্মান নিয়ে বিদায় হন। আমরা যাতে বলতে পারি ডক্টর শাহাবুদ্দিন সাহেবের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এমন একটি সরকার ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের মতের বাইরে গিয়ে কিছু করতে চাইলে দেশ আবার ফুঁসে উঠতে পারে। আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা যদি সেই 52 ভাষা আন্দোলনে সফল হতে পারি, 69-এ সফল হতে পারি, 71-এ সফল হতে পারি, 24-এ সফল হতে পারি, উইথ অল আওয়ার লিমিটেশন, তাহলে আমরা এটাও পারব। এবং আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে 12টা মৌলিক বিষয়ে ঐকমতে এসছে, বাকিগুলো ঐকমতে যাওয়ার চেষ্টা হচ্ছে। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না, যে যা তারা যেগুলো করতে চান, এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছে দিতে পারবো। পরে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে জুলাই বিপ্লবে হতাহত পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সংবিধান সংশোধন প্রক্রিয়া জটিল করতে কেউ কেউ পিআর পদ্ধতি চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি। সংবিধান সংশোধন নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই করার ব্যবস্থা রাখতে হবে বলে জানান তিনি। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে 100 আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলোর যে ভোট পাবে সেই হারে দলগুলোর মধ্যে এসব আসন বণ্টন করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা দল ও জোটগুলো। তারা বলেছে, উচ্চকক্ষে সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে। যদি সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয় তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা কিংবা ঐক্যমতের আলোচনা এটা আমরা মনে করি অর্থবহ হবে না। তো কমিশন প্রয়োজনে ঘোষণাপত্রকে প্রায়োরিটি দিয়ে আরও কয়েকদিনের জন্য যদি বসা দেয় এবং আরও কিছু বিষয় যদি এক্সটেন্সিভলি নেগোশিয়েট করবার সুযোগ থাকে সেটা করা দরকার। আমরা উচ্চকক্ষে যাতে পিআর পদ্ধতিতে প্রতিনিধিরা নির্বাচিত হতে পারেন, আমরা সকলেই একটা পূর্ণাঙ্গ পিআর চাই। সেটা হচ্ছে লোয়ার হাউসেও পিআর, আপার হাউসেও পিআর। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আইনি কাঠামোটা শক্তিশালী করা হোক। এখানে যেগুলোর বিষয়ে ঐকমত্য হয়েছে হবে সেগুলোর পাশাপাশি যেগুলোর ব্যাপারে নোট অফ ডিসেন্ট থাকবে সেগুলিও থাকবে এবং তার চূড়ান্ত খসড়াটা আমরা খুব শিগগিরই আপনাদের কাছে দেব। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী SM আরিফ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, কমিশনের বৈঠক কি এখনো চলছে? ব্রিফিংয়ে আর কি বলেছেন সংশ্লিষ্টরা, জানাবেন। যে সদা বৈঠকের এখন বিরতি চলছে। অবশ্য 7:30টার দিকে বৈঠকের বিরতির পর আবার শুরু হওয়ার কথা ছিল, এখনও শুরু হয়নি বৈঠকটি। এর আগে যে সবশেষ আলোচনাটি হয়েছিল সেটি
রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটি নিয়ে আলোচনা এই বৈঠকে হচ্ছিল এবং সেটিতে আমরা দেখেছিলাম যে জাতীয় ঐকমত্য যে কমিশন সেই কমিশনের যে একটি সিদ্ধান্ত দিয়েছিল, তারা যে প্রস্তাবনা দিয়েছিলেন সেটি প্রস্তাবনা রয়েছিল 3 বাহিনী প্রধান সহ যারা তিন বাহিনী প্রধান সহ 2টি যে গোয়েন্দা প্রধান রয়েছেন, গোয়েন্দা বিভাগের প্রধান, তাদের আসলে এই রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়ার এরকম প্রস্তাব দিয়ে কিন্তু তারা আলোচনাটা শুরু করেছিল। তবে সেই বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলো অনেকেই আসলে একমত হননি। বেশিরভাগ দলে বলেছেন এটি প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা রাখা উচিত। এটি আসলে সবশেষ যে আলোচনা সেটি, এবং আজকের দিনটা জেনে যে জুলাইয়ের শেষ দিন, এবং সে কারণে আসলে আজকের দিনে 7টির মতো যেগুলো আসলে এখন পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং আজকের দিনই শেষ করার কথা জানিয়েছে ঐকমত্য কমিশন আলোচনা, এবং মৌলিক যে সংস্কারের বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করার বিষয়ে আজকে একটি সিদ্ধান্ত, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবেন এরকম একটি কথা কিন্তু এই জাতীয় ঐকমত্য কমিশনের যে এই বৈঠকের সভাপতি আলী রিয়াজ তিনি কিন্তু জানিয়েছিলেন। তো এই আজকের যে আলোচনা হয়েছে তার সেখানে 7টি বিষয়ের মধ্যে রয়েছে উচ্চকক্ষ, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা সহ সাংবিধানিক যে কমিশনগুলো রয়েছে সেগুলোর বিষয় নিয়ে আলোচনা, সব মিলিয়ে 7টির মতো আলোচনা রয়েছে। এর মধ্যে উচ্চকক্ষের বিষয়ে যে কমিশন কিন্তু কিছু বিষয়ে কিন্তু আসলে ঐকমত্যে না আসার কারণে কিন্তু সিদ্ধান্ত দিয়ে আসলে আলোচনা করার কথা, সে কারণে কিন্তু আজকে উচ্চকক্ষ নিয়ে কিন্তু কমিশন একটি সিদ্ধান্ত দিয়েছে। তো কমিশন যে সিদ্ধান্ত সেখানে 100 আসনের উচ্চকক্ষ এবং পিআর পদ্ধতিতে সেটি হবে, সেটি একটি সিদ্ধান্ত কমিশন জানিয়েছে। তবে সে বিষয়ে কিন্তু বিএনপি সহ 7টি দল এই বিষয়ে একমত হয়নি, তারা আসলে এই কমিশনের প্রস্তাবে তারা রাজি হয়নি, এবং সেটি কিন্তু আগে থেকেই বিএনপি বলে আসছিল। আজকে সালাউদ্দিন আহমেদ কিন্তু বিএনপি যে একজন নেতা রয়েছেন তিনি আসলে এই বৈঠকে রয়েছেন, তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে উচ্চকক্ষ নির্বাচন যে বিষয়টি সেটি আসলে তারা ওই পিআর পদ্ধতিতে যেতে চায় না, এটি আসলে জটিলতা সৃষ্টি করবে সংবিধান সংশোধনের বিষয়, এরকম একটি কথা তিনি জানিয়েছেন। তো এখন পর্যন্ত আলোচনা চলছে এবং আরও কয়েকটি বিষয়ে এখনও নিষ্পত্তি হওয়া দরকার, সেটি নিয়ে আলোচনা হবে। সব মিলিয়ে যে মৌলিক সংস্কারগুলো যে একমত হবে সেগুলো নিয়েই আসলে এই জুলাই সনদটি হবে, এটি কিন্তু এই ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আলী রিয়াজ তিনি কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে সেখানকার কমিশনের বৈঠকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস এম আরিফ। এবারে পরবর্তী প্রসঙ্গ। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত 12, 13 ও 14 জানুয়ারি নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দ দেওয়া অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এরপর 25 মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। অভিযোগপত্রে শেখ হাসিনা সহ 28 জনকে পলাতক দেখানো হয়। বিষয় বলেছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি তার পরিবারের সদস্যদেরকে রাজুকের যে আইন বিধি এবং নীতিমালা ছিল সেগুলো ব্রেক করে কর্মকর্তাদের সহায়তায়, তাদের প্ররোচনায়, অর্থাৎ তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন। ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে প্রতিরোধ শুরুর নির্দেশ দিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সরকারি কোনো প্রতিষ্ঠান নিয়ে যেন সেবা গ্রহীতারা হয়রানির শিকার না হয় সেই আহ্বানও জানিয়েছেন তিনি। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, স্বাধীনতা পরবর্তী 16 ডিসেম্বর নতুন এক বাহিনীর আবির্ভাব ঘটেছিল, যাকে বলা হয় 16 ডিভিশন। এবার জনগণের সামনে নতুন সংকট দেখা দিয়েছে, তার নাম ভুয়া সমন্বয়ক 5 আগস্ট বা 5 আগস্ট ডিভিশন। দুপুরে বরিশাল সার্কিট সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় পর্যায়ে কর্মরত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা ও সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভুয়া ও প্রকৃত সমন্বয়কদের অবৈধভাবে সুযোগ দেওয়ার কোনো কারণ নেই। এর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা। সকাল 9:30 থেকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবরোধ শুরু করেন তারা। এদিকে রাস্তা অবরোধ করায় শাহবাগ এলাকায় যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন পথচারীরা। এবারে রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের খবর। গণ অভ্যুত্থানে ফেনীতে কলেজ ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ 221 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাবেদ আক্তারের আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার SI আলমগীর হোসেন। সকালে সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে 4 আগস্ট দুপুরে ছাত্র জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী সমাবেশের উপর হামলা করে। এই ঘটনায় 8 জন নিহত ও শত শত ছাত্র জনতা আহত হন। ওই ঘটনায় নিহত হন সোনাগাছি উপজেলার চর চান্দিয়া গ্রামের মাহমুদুল হাসান মাসুম। এই ঘটনায় নিহতের ভাই মাহমুদুল হাসান বাদী হয়ে 162 জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তো তথ্যের মাধ্যমে আমরা যেটা সত্যতা পেয়েছি সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে পুলিশ রিপোর্ট দাখিল করতে যাচ্ছি। টোটাল আমাদের 221 জনের আমরা চার্জশিট দিচ্ছি, তার মধ্যে 156 জন এজেন্ট নামে আসামি, বাকি যে কয়জন আসামি আসে আমরা তদন্ত পেয়েছি। সেনাবাহিনীকে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো নির্দেশনা সরকার বা নির্বাচন কমিশন থেকে এখনো দেয়া হয়নি। সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় কোনো প্রাণঘাতী ব্যবহার করা হয়নি বলেও জানান তিনি। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। সেনাবাহিনীর চলমান অভিযান ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করতে সেনা সদরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দায়িত্ব রয়েছে, সেটা আমরা সর্বদা পালন করছি। এ সময় নির্বাচন ইস্যুতে সরকার এখনও কোনো নির্দেশনা দেননি বলে জানান কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। গেল বছরের 5 আগস্টের পর হারিয়ে যাওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান তিনি। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়েও সেনাবাহিনীর অবস্থান তুলে ধরেন তিনি। আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে সেনাবাহিনী ভালোভাবেই সুরক্ষা দিচ্ছে বলে জানান কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী। মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ তৈরি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম প্রোটেকশন দিয়ে যাচ্ছে এবং ভালোভাবেই দিচ্ছে। দ্বিতীয় অংশে আপনি যেটা বলেছেন, আমাদের যে ক্যাম্পগুলো আমরা গুটিয়ে নিয়ে এসেছি, আমরা বর্তমানে যে ক্যাম্পগুলো আছে এই ক্যাম্পগুলো থেকে আমরা আমাদের আভিযানিক কার্যক্রমগুলো পরিচালনা করছি এবং অভিযানের কারণে আপনার আভিযানিক কারণে যদি কোনো অতিরিক্ত ক্যাম্প এস্টাবলিশ করতে হয় তাহলে আমরা টিওপি টেম্পোরারি অপারেটিং বেস করে সেইখান থেকে আমরা আমাদের আভিযানিক কার্যক্রমগুলো পরিচালনা করছি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এসএসসি দাখিল ও সমমানা পরীক্ষায় GPA 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব। বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, সকল ক্ষেত্রেই সেরা মানুষ হতে হবে। তিনি বলেন, শিবিরকে নিয়ে অতীতে অনেক মিথ্যাচার করা হয়েছে, এখনও নতুন নতুন শব্দের আমদানি করা হচ্ছে। ইসলামে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে বলেও মন্তব্য করেন শিবির সভাপতি। নারী শিক্ষার্থীদের বিষয়ে আমাদের বিষয়ে প্রপাগান্ডা হয়, আমরা নাকি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি, অথচ ইসলাম নারীদেরকে সবচেয়ে সম্মানিত করেছে। শুধুমাত্র এসএসসি এর ইন্টারমিডিয়েটের প্লাস পাইলে হবে না, জীবনের প্রত্যেকটা সেক্টরে প্লাস পাইতে হবে তোমাকে।
তুমি তোমার বাবা মায়ের কাছে একজন A+ ক্যাটাগরির সন্তান হবা, তুমি তোমার শিক্ষকদের কাছে একজন A+ ক্যাটাগরির ছাত্র হবা, তুমি তোমার ভাইয়ের কাছে, বড় বোনের কাছে A+ ক্যাটাগরির ছোট ভাই এবং বোন, তোমার প্রতিবেশীর কাছে যেন A+ ক্যাটাগরির সবচেয়ে সেরা প্রতিবেশী হতে পারে। দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন সহকর্মী আফজাল হোসেন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, অবরোধের কি এখনো চলছে, কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন। জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগ মোড়ে এবং আমার পেছনে দেখছেন আন্দোলনকারীরা, তারা এখানে সকাল 9টা থেকে এখানে জড়ো হয়েছেন। তারা দাবি জানাচ্ছেন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদপত্র দ্রুত ঘোষণা করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে এবং সেটা স্থায়ী বিধানে তথা সংবিধানে যুক্ত করতে হবে। এই দাবিতে এখানে আজকে আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা এখানে জড়ো হয়েছেন এবং ধীরে ধীরে সময় যত গড়াচ্ছে তত এখানে জনসমাগম বাড়ছে। এখানে রাস্তাগুলো সকাল থেকে এখানে মূলত তারা অবস্থান নিয়েছেন এবং আশেপাশে গাড়ি ঘোড়া আপাতত বন্ধ রয়েছে। তারা যেটা জানিয়েছেন, আয়োজকদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই জায়গা থেকে সরবেন না এবং এর বাইরে আরও বেশ কিছু তারা ঘোষণা দিয়েছেন। তারা জানাচ্ছেন যে এগুলো সংবিধানে যদি যুক্ত করা না হয় তাহলে তারা নির্বাচন হতে দিবেন না এবং বেশ কিছু দাবি তারা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে আমার সাথে আপনি দেখছেন যে এখানে অনেক যুক্ত আছেন, তারা সকাল থেকে মূলত এখানে যুক্ত আছেন। তারা তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন যে আর কয়েকদিন পরে গণঅভ্যুত্থানের 1 বছর পূর্ণ হবে, এখন পর্যন্ত জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কোনো কিছুই বাস্তবায়ন হয়নি, এমনকি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এই বিষয়টা নিয়ে মূলত তারা ক্ষোভ জানাচ্ছেন। আমার সাথে এখানে যুক্ত আছেন কয়েকজন যারা এই আন্দোলনের সাথে আছেন। আমরা একটু জানতে চাই তারা কেন এবং কি জন্য এই আন্দোলন করছেন। আপনারা জানেন যে আমরা আজকে সারা বাংলাদেশ থেকে জুলাই যোদ্ধা এবং আহত এবং নিহত ফ্যামিলিরা সবাই আমরা সকাল থেকে এই কর্মসূচি পালন করতেছি। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের জন্য আমরা আন্দোলন করতেছি। আর আপনারা জানেন আমরা সকাল থেকে আন্দোলন করতেছি, কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো টাইম নাই যে পর্যন্ত আমাদের। জি, যেমনটি দেখছিলেন এই আন্দোলন তারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত। এই ছিল আমার কাছে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন।